তো মোটামুটি প্রায় সকল রিসার্চ ফান্ডিং এজেন্সির কাছ থেকে যে ধরনের ফান্ডিং এর কি বলে ফরম্যাট চাওয়া হয়, যেটা ডক্টর আরাফাত শুরুতে বলেছিলেন, যে প্রায় সকল রিসার্চ ফান্ডেরই মানে কোশ্চেন অ্যান্সার গুলো বা যে ধরনের তারা তথ্য জানতে চান সেটা প্রায় কাছাকাছি রকমের। আবার ডক্টর সাবিনা বলেছেন যে এক একটা রিসার্চ ফান্ডিং এজেন্সি কেউ হয়তো খুব অল্প পরিমাণ তথ্য চাও, কেউ হয়তো অনেক ইলাবোরেট চায়, কিন্তু কোর যে সকল তথ্য সেটা প্রায় সকলেই একই রকমই থাকে, হয়তো একটু বেশি কম লিখতে হয়। এখন ইন্টারন্যাশনাল কিংবা বাংলাদেশে অনেক ধরনের রিসার্চ ফান্ড আছে, সেটার আমরা অবশ্যই চেষ্টা করবো এক্সপ্লোর করার আমাদের ফিউচার রিসার্চ ক্যারিয়ারের জন্য। অনেক রিসার্চ ফান্ডিং এর মাঝে আমাদের জিনোভো একটা রিসার্চ ফান্ড চালু করেছে, যেটা অলরেডি গত বছর একটা উইনার ছিল, একজন উইনার ছিলেন, তারা রিসার্চ করেছেন। এই বছরও জিনোভ সেই রিসার্চ গ্র্যান্টের জন্য অ্যাপ্লিকেশন আহ্বান করেছে, সেটা এখন হয়তো প্রসেসের মধ্যে আছে। তো জিনোভের সেই রিসার্চ ফান্ডটার অফিসিয়ালি নেম হচ্ছে এএস ইসলাম জিনোভ এন্ডাওমেন্ট রিসার্চ গ্র্যান্ট। এই রিসার্চ গ্র্যান্টটা কিভাবে আসলে রিসার্চ গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, আমরা আগে যে দুটা প্রেজেন্টেশন শুনলাম সেটার আলোকেই এএসআই ইসলাম জিনোভ এন্ডাওমেন্ট রিসার্চ গ্র্যান্ট সম্পর্কে জানানোর জন্য একটু ডিটেলসে বা এটা কিভাবে আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি, কি কি ধরনের তার আম, তথ্য জানতে চাওয়া হয় এই রিসার্চ গ্র্যান্টের জন্য, সেই সম্পর্কে আলোচনা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মাহজাবিন আমিনকে। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত আছেন। ডক্টর মাহজাবিন আমিন। ধন্যবাদ মাহবুব। আমি আমার স্লাইডটা শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি মাহজাবিন আমিন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে আছি এনআইবিতে, এবং আমি জিনবের এক্সিকিউটিভ কমিটির এডুকেশন সেকশনের একজন সদস্য। আমি আজ সন্ধ্যায় আপনাদের সাথে কথা বলবো এস ইসলাম জিনব এন্ডোমেন্ট রিসার্চ প্রজেক্ট রিসার্চ গ্র্যান্ট নিয়ে। আমার এই আলোচনায় থাকবে এই গ্র্যান্টের অবজেক্টিভ, ব্যাকগ্রাউন্ড এবং অ্যাপ্লিকেশন প্রসেস। যারা এই গ্র্যান্টে অলরেডি অ্যাপ্লাই করতে শুরু করেছেন কিংবা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই আলোচনাটা উম, আশা করি তারা আমার এই আলোচনার কাছ থেকে উপকৃত হবেন আশা করছি। গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট, সংক্ষেপে যেটাকে আমরা জিএনওবিবি নামে জানি, এটা বাংলাদেশের সমস্ত বায়োটেক বায়োটেকনোলজিস্ট যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন তাদেরকে একত্রিত করার একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের এই অর্গানাইজেশনের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে দুটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে বায়োটেকনোলজি নলেজকে এনহেন্স করা এবং বাংলাদেশে স্কিলড বায়োটেকনোলজিস্ট ডেভেলপ যেন হয়, তৈরি হন যেন, সেজন্য কন্ট্রিবিউট করা। এই দুটো লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে কাজ করতে গিয়ে কিছু উদ্যোগ জিএনওবিবি নিয়েছে, যেটার মধ্যে একটা হচ্ছে রিসার্চ আইডিয়া কন্টেস্ট, যেটাতে পার্টিসিপেট করতে পারে হচ্ছে স্টুডেন্ট এবং ইয়াং রিসার্চার। আজকে আমি যে গ্র্যান্টটা নিয়ে কথা বলবো, এই গ্র্যান্টটা জিএনওবিবির সেকেন্ড গ্র্যান্ট ইনিশিয়েটিভ। এটার নামকরণ করা হয়েছে শ্রদ্ধেয় বিজ্ঞানী এবং জিএনওবিবির কো ফাউন্ডার প্রফেসর ডক্টর আহমেদ শামসুল ইসলামের নামে। এবং এটা আমাদের আগেই বলেছি, এটা জিএনওবিবির সেকেন্ড ইনিশিয়েটিভ। এর আগে প্রথম যে গ্র্যান্ট ইনিশিয়েটিভটার কথা মাহবুব ও একটু বলেছেন, সেটা হচ্ছে আহ, সেটাতে আমরা জিএনওবিবিতে 10টি প্রপোজাল জমা পড়েছিল। এর মধ্যে একটি প্রপোজাল সিলেক্টেড হয়েছে ফান্ডিং এর জন্য। এই প্রপোজালটা এসেছে খুলনা ইউনিভার্সিটি থেকে। তাদের টিমের নাম ছিল সয়েলটেক টিম, এবং তারা
ছিল প্ল্যান বায়োটেকনোলজি সেকশন থেকে, তারা সিলেক্টেড হয়েছে। অন্য দুটি সেকশন থেকে কোনো অ্যাপ্লিকেশন সিলেক্টেড হয়নি। তারা জিওনবিবির ফান্ড নিয়ে কাজ 1 বছর কাজ করে তাদের রেজাল্ট একটি ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করতে পেরেছে, এবং তাদের কাজের মান এবং পেপারের যে কোয়ালিটি সেটার উপর ভিত্তি করে এরা যখন তাদের কাজের একটু এডিশনাল কিছু ফান্ডিং এর দরকার ছিল, তখন তারা জিএনওবিবির কাছে এডিশনাল ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করে এবং প্রপোজাল সাবমিট করে। সেটা রিভিউ করে এডিশনাল ফান্ডিংও তাদেরকে প্রোভাইড করা হয়। জিএনওবিবির সেই সাহায্য নিয়ে তারা ওই আগের কাজের কন্টিনিউশন হিসেবে কাজ করে দিচ্ছি। আশা করি সেখান থেকেও আমরা কিছু ভালো ফলাফল পাবো। এখন আসি আজকে যে গ্র্যান্টটা নিয়ে আমি কথা বলবো তার সেই ব্যাপারে। এস ইসলাম অ্যান্ড জিওনবিবি এন্ডোমেন্ট রিসার্চ গ্র্যান্ট যারা অ্যাপ্লাই করতে পারবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশের বসবাসরত আর্লি ক্যারিয়ার রিসার্চার অথবা ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট হতে হবে, এবং তাদেরকে অবশ্যই জিনবের মেম্বার হতে হবে। জিনবের মেম্বারশিপ নেওয়ার জন্য যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার স্লাইডে দিয়ে দিয়েছি, এবং যারা ভাবছেন যে হ্যাঁ এই গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন এখনো করেননি, বা এই গ্র্যান্টের সার্কুলারটা আপনাদের চোখে পড়েনি, তারা এখনই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দেন। কারণ হচ্ছে সাবমিশন ডেডলাইন অলরেডি অ্যাপ্রোচ করছে, যেটা April 30, 2025। এখানে যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিটেড হবে এই প্রপোজালগুলো রিভিউ করবেন সাবজেক্ট রিলেটেড সব নাম করা সায়েন্টিস্ট এবং রিসার্চাররা, এবং শর্টলিস্টেড প্রপোজাল লের যারা প্রজেক্ট প্রপোজাল দিবেন তাদেরকে ডাকা হবে ইন্টারভিউ সেশনের জন্য। ফাইনালি যারা সিলেক্টেড হবেন সেই সিলেক্টেড উইনার্সদের নাম অ্যানাউন্স করা হবে এই বছরের আগস্ট 2025-এ, এবং তাদেরকে ফর্মালি অ্যাওয়ার্ডেড করা হবে জিএনওবিবির আসছে যে কনফারেন্স, যেটা এই বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা, সেই কনফারেন্সে তাদেরকে এই গ্র্যান্টটা ফর্মালি দেওয়া হবে। এই রিসার্চ আইডিয়া কন্টেস্টে যারা সাকসেসফুল হবেন তাদেরকে 1 বছরের জন্য 1 লাখ টাকা প্রজেক্ট মানি দেওয়া হবে। এবং এই এতক্ষণ পর্যন্ত আমরা যে দুজনের প্রেজেন্টেশন দেখলাম, ডক্টর সাবরিন এবং ডক্টর আরাফাত, তাদের বিশেষ করে ডক্টর সাবরিনা যেসব ফান্ডিং অর্গানাইজেশনের কথা বলেছে সেখানে দেখা গেছে যে ফান্ডের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেসে রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, অনেক ডকুমেন্টস থাকে, কিন্তু এই গ্র্যান্টটার জন্য শুধুমাত্র যে ফরম্যাটে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই ফরম্যাটটা অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে সেই ফরম্যাটটা প্রপারলি ফিল্ড আপ করে ওয়ার্ড এবং পিডিএফ ভার্সনটা সাবমিট করলেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এর বেশি কোনো ডকুমেন্ট লাগবে না। এখন কোন কোন থিমের উপর বেসিস করে এই রিসার্চ আইডিয়া কন্টেস্টটা ডিজাইন করা হয়েছে? টোটাল 11টা থিমের উপর বেস করে হচ্ছে এই রিসার্চ আইডিয়া কম্পিটিশনটা লঞ্চ করা হয়েছে। এই টোটাল 11টা থিমকে 3টা লার্জ সেকশনে ভাগ করা হয়েছে: প্ল্যান্ট অ্যান্ড এগ্রিকালচার, হেলথ অ্যান্ড মেডিসিন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট। এখন আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা হয়তো তাদের যে আইডিয়া বা তারা যে ফিল্ডে করতে চাচ্ছেন তাদের রিলেভেন্ট যে সেকশন সেটাকে আপনাকে অ্যাপ্লিকেশনে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি প্ল্যান্টে করতে চান অথবা এগ্রিকালচার রিলেটেড কোনো কাজ করতে চান তাহলে প্ল্যান্ট অ্যান্ড এগ্রিকালচার সিলেক্ট করে দিবেন। যদি হেলথ অ্যান্ড মেডিসিনে করতে চান তাহলে হেলথ অ্যান্ড মেডিসিন সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেড কোনো কাজ করতে চান তাহলে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টটাকে সিলেক্ট করে দিবেন। এখন আসি যে নর্মালি যে প্রপোজাল মানে প্রজেক্ট প্রপোজাল জমা দেওয়া হয় মানে টিম ফর্ম করে, কিন্তু এখানে এই গ্র্যান্টে আপনি চাইলে একাও অ্যাপ্লাই করতে পারেন অথবা টিম ফর্ম করতে পারেন, কিন্তু এই টিমের মেম্বার 3জনের বেশি হতে পারবে না। ম্যাক্সিমাম 3জনকে নিয়ে আপনি একটা টিম ফর্ম করতে পারবেন। এবং এইখানে যে ফর্মের একটা স্ন্যাপশট আমি দিয়েছি, এই 1 নম্বরে থাকবে হচ্ছে যে টিম লিডার তার নাম, কিন্তু যে টিম লিডার হবে তার জন্য এই ফান্ডে কোনো স্পেশাল প্রভিশন বা বেনিফিটস থাকবে না। এখন আসি মেইন প্রপোজালে। মানে প্রপোজাল ফরম্যাটটা শুরু হচ্ছে রিসার্চ সামারিতে। সামারি কি করে লিখতে হয় সেটা একটা ওভারঅল আইডিয়া আমরা ডক্টর সাবরিনা প্রেজেন্টেশন থেকে পেয়েছি। এখানকার এই এই স্পেসিফিক গ্র্যান্টের জন্য আমাদেরকে রিসার্চ সামারি আপনারা যেটা লিখবেন সেটাকে
একটা 150 ওয়ার্ডস এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং টোটাল সামারিটাকে একটা ইনফোগ্রাফিক আউটলাইনের মাধ্যমে দেখাতে হবে, যাতে রিভিউয়ার এট এ গ্ল্যান্স বুঝতে পারেন যে আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন এবং আপনার টার্গেটটা কি। এখন রিসার্চ ব্যাকগ্রাউন্ড যেটা, সেটাতে আপনি এর পরের সেকশনেই আমার ফরম্যাট, আমাদের যে জিন এনওপিপির যে গ্র্যান্ট ফরম্যাট, সেই গ্র্যান্ট ফরম্যাটেই আছে হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড। এটা কম্বাইন করছে হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রবলেম স্টেটমেন্ট এবং লিটারেচার রিভিউ। এই তিনটা সেকশনকে অ্যাড করে আপনাকে এখানে দেখাতে হবে আসলে আপনি কি করতে চান, যে ফিল্ডে কাজ করতে চান সেটা সম্পর্কে কি ধরনের নলেজ জানা আছে, এবং নলেজ এবং আপনার সেই নলেজের মধ্যে এবং আমরা যে সিচুয়েশন আছি, যেহেতু আমাদের দেশে বসে কাজটা হবে, সেখানে কোনো গ্যাপ আছে কিনা, যে গ্যাপটাকে আপনি অ্যাড্রেস করতে চাচ্ছেন সেটাকে আপনি একটা স্পেসিফিক প্রবলেম হিসেবে ডিনোট করে আপনি এই রিসার্চ ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করবেন এবং এখানে লিখবেন, রিসার্চ ব্যাকগ্রাউন্ড সেকশনটাতে লিখবেন। এর ফলোয়িং সেকশন যেটা, সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মেথোডোলজি আমরা আমরা একটু আগে ডক্টর আরাফাতের প্রেজেন্টেশন থেকে দেখলাম যে কি ধরনের মেথোডোলজি আমরা ফলো করতে পারি, যে আপনি কি কাজটা করবেন সেটা সম্পর্কে একটা আইডিয়া আপনার থাকবে, এবং সেটা একটা এই রিসার্চ মেথোডোলজি যে সেকশনটা এই গ্র্যান্টের অ্যাপ্লিকেশন ফর্মেটে আছে, সেখানে আপনি এটা ক্লিয়ারলি দেওয়ার জন্য মেটেরিয়াল মেথডস করবেন এবং ডায়াগ্রাম ইউজ করবেন, যাতে আপনার এক্সপেরিমেন্টাল সেট আপ এবং আপনার ওয়ার্কফ্লো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। এবং সেটা মোটামুটি সংক্ষেপে দিতে হবে, যতটুকু খুব বেশি ইলাবোরেট লেখার ওখানে স্কোপ থাকছে না। এরপর আসছে প্রজেক্ট টাইমলাইন বা টাইম ফ্রেম। এর আগে আমি বলেছি যে এই গ্র্যান্টের ডিউরেশন হচ্ছে 1 ইয়ার বা 12 মান্থ। এই 12 মান্থটাকে আপনি আপনার সুবিধা মতো ভাগে ভাগ করে নেবেন এবং সেই স্টেপ বাই স্টেপ আপনি দেখাবেন যে আপনার কি কি মাইলস্টোন গুলা, যেমন ধরেন লিটারেচার রিভিউ, এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, ডেটা অ্যানালাইসিস অথবা রিপোর্ট রাইটিং, এগুলোর জন্য প্রত্যেকটা কি মাইলস্টোন অ্যাচিভ করতে আপনার কতটুকু সময় লাগবে, সেই সময় অনুযায়ী আপনি আপনার টোটাল 12 মান্থসকে ভাগ করে দিবেন এবং সেই অনুযায়ী আপনি হচ্ছে সেই টাইম ফ্রেম বা টাইম আউটলাইনটাকে এখানে রিপ্রেজেন্ট করবেন। আপনাদের সুবিধার্থে একটা সাজেশন দিচ্ছি, এটা আপনাদের একদম ফলো করতে হবে তা না, কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে, যেমন মান্থ 1 and 2 তে আপনি লিটারেচার রিভিউ করতে পারেন, ফাইনালাইজেশন অফ দ্য মেথোডোলজি করতে পারেন। মান্থ 3 to 6 লিখলেন স্যাম্পল কালেকশন, ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট। মান্থ 7 থেকে 8 ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। মান্থ 9-এ ড্রাফটিং অ্যান্ড ইনিশিয়াল ফান্ডিং। মান্থ 10 and 11-এ রিপোর্ট রাইটিং অ্যান্ড রিভিশন। মান্থ 12-এ ফাইনাল সাবমিশন এন্ড ডিসেমিনেশন অফ রেজাল্টস। আমি আগেই বলেছি যে এটা হুবহু ফলো করে না, এটা জাস্ট একটা ধারণা দেওয়া। এবং ডক্টর সাবরিনার স্লাইডে উনি দেখিয়েছেন যে গ্যান্ট চার্ট কি করে তৈরি করতে হয় বা কিভাবে ওটা দেখাতে হয়। ওই গ্যান্ট চার্ট তৈরি করে আপনারা এই সেকশনে আপনাদের প্রজেক্ট টাইমলাইন অথবা টাইম ফ্রেম দেখাবেন। এরপরের সেকশনটা হচ্ছে রিসার্চ সিগনিফিকেন্স অ্যান্ড আউটকাম। রিসার্চ আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা প্র্যাকটিক্যাল যে অ্যাসপেক্টসটা, আপনি যে অ্যাড্রেসটা, যে প্রবলেমটাকে অ্যাড্রেস করছেন, সেটা আসলে ফাইনালি এখান থেকে আপনি কি রেজাল্ট আশা করছেন সেটার একটা ধারণা আপনি এই সেকশনে দিবেন। এবং সেটার সেই রেজাল্টের সাথে আমাদের আপনি যে চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করেছেন সেটা কতটুকু ফুলফিল করবে তার একটু ও, ধারণা দিবেন। এবং এই কাজটা করার জন্য এই আউটকামে যেতে যেতে আপনি কি কি লিমিটেশন ফেস করতে পারেন বলে আপনার মনে হয়, সেটাও আপনাকে এখানে একটু অ্যাড্রেস করতে হবে এই সেকশনটাতে। ফাইনালি প্রপোজাল লাস্ট পরের সেকশন হচ্ছে রেফারেন্স। আপনি ইন্ট্রোডাকশন বা রিভিউ লিটারেচার অথবা মেথোডোলজি, যেখানে অন্য কারো কাজের কোনো ফাইন্ডিংস বা কোনো কিছু আমাদের সাথে প্রপোজালে শেয়ার করবেন, সেটাকে আপনাকে রেফারেন্স দিতে হবে বা সাইট করতে হবে। এই সাইটেশনের ফরম্যাটটা এই গ্র্যান্টের জন্য দেওয়া হচ্ছে এপিএ ফরম্যাট, যেটা হচ্ছে সেটার একটা এক্সাম্পল। এপিএ ফরম্যাট কি করে সাইট করতে হয় সেটা দেখে দিলাম, দেখানো আছে স্লাইডে, যে জার্নাল আর্টিকেল হলে কিভাবে করতে হবে, বুক হলে কি করে করতে হবে, আর ওয়েবসাইট হলে কি করে করতে হবে। আর টেক্সটের ভিতর এই সাইটেশনটা অথরের নাম এবং
ইয়ার অফ পাবলিকেশন হিসেবে আসে। আর এই ফরম্যাটটাকে ফলো করে এখানে রেফারেন্সটাকে ডিনোট করতে হবে। ফাইনালি যে সেগমেন্টটা এই ফরম্যাটে আছে সেটা হচ্ছে বাজেট ব্রেকডাউন উইথ টাইম ফ্রেম। এর আগে আমরা একটা সেকশনে আপনারা আপনাদের প্রজেক্টের টাইম ফ্রেম দিয়েছেন, সেই টাইম ফ্রেমে যেভাবে আপনি মান্থ অনুযায়ী আপনার কি মাইলস্টোন গুলোকে অ্যাচিভ করবেন বলে ভাগ করে দিয়েছেন গ্যান্ট চার্টে, সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনি টোটাল বাজেটটাকে ভাগ করবেন যে আপনার কি মাইলস্টোনটা অ্যাচিভ করতে হলে কোন সেগমেন্টে কতটুকু খরচ হতে পারে, যাতে আপনার ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি বজায় থাকে এবং আপনার যে রিসোর্স আপনাকে দেওয়া হচ্ছে, যে ফান্ডটা আপনাকে দেওয়া হচ্ছে, সেটা যেন থ্রু আউট মানে আপনার এই প্রজেক্ট ডিউরেশনের ঠিক মতো ঠিক সময় ব্যয় হচ্ছে কিনা এটা আপনি নিজেও ট্র্যাক করতে পারেন, এবং ফান্ডার আপনাকে ফান্ডিং করার সময় বা এটা ফলো করতে পারে, সেটা সেই অনুযায়ী আপনাকে এই সেগমেন্টটাকে ডিজাইন করে দিতে হবে। এখন আপনার প্রপোজাল রেডি। এই প্রপোজাল রেডি হওয়ার পর যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার আগে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। সেটা হচ্ছে এই এএস ইসলাম অ্যান্ড জিন এনওবিবি যে গ্র্যান্টের কথা আমি বলছি, এটার প্রপোজাল ফরম্যাটটা খুব শর্ট, 3 পেজেস। ফ্রম 3rd পেজ টু 5th পেজ হচ্ছে প্রপোজাল থাকবে, এবং 6th পেজে থাকবে হচ্ছে রেফারেন্স এবং বাজেট ব্রেকডাউন। সাবমিশনের আগে আপনাকে দেখতে হবে ফন্টের সাইজ এবং কালার ঠিক আছে কিনা, স্পেসিং ঠিক আছে কিনা, মার্জিন ঠিক আছে কিনা। তারপর যখন সবকিছু ঠিক থাকবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আপনার ডকুমেন্টটাকে পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে আপনার অথবা আপনার টিমের নাম আন্ডারস্কোর দিয়ে রিসার্চ আইডিয়া ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরিতে রিসার্চ আইডিয়াটা ডিজাইন করেছেন, প্ল্যান্ট অ্যান্ড এগ্রিকালচার, হেলথ না মেডিসিন, অথবা আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা বলে দিতে হবে। ফাইনালি এই পিডিএফ এবং ওয়ার্ড ফাইল দুটোকেই gnobb.res.idea@gmail.com এই মেল অ্যাড্রেসে পাঠাতে হবে, এবং মেলের সাবজেক্টে লিখতে হবে আপনার অথবা টিমের নাম আন্ডারস্কোর রিসার্চ আইডিয়া ক্যাটাগরি। এরপরেও কোনো কিছু জানতে হলে, কোনো ইনফরমেশন জানতে হলে আপনারা ভিজিট করতে পারেন জিনোবের ওয়েবসাইট। সবাইকে ধন্যবাদ আমার সাথে ধৈর্য ধরে আমার প্রেজেন্টেশনটা দেখার জন্য। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন বা এই সংক্রান্ত কোনো আলোচনা থাকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখনো ভাবছেন যে হ্যাঁ দিবেন, তারা তাড়াতাড়ি গ্রুপ ফর্ম করে আপনার রিসার্চ আইডিয়াটাকে ফরম্যাটে রেডি করে ফেলেন, এবং ইমেল যে আইডিটা দেওয়া আছে ওখানে পাঠিয়ে দেন। এরপরে আপডেটস এর জন্য এই লিঙ্কে আপনারা গিয়ে রিসার্চ আইডিয়া কন্টেস্টের যে ডিটেলস আছে বা আপডেট আছে চেক করতে হলে এই লিঙ্কটা ফলো করতে পারেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রেজেন্টেশন শেষ করছি। ধন্যবাদ ডক্টর মাহজাবিন আমিন। বেশ সুন্দর করে ইন ডিটেলস আপনি এএস ইসলাম এন্ড জিরো এনভায়রনমেন্ট রিসার্চ গ্র্যান্ট সম্পর্কে অডিয়েন্সকে জানালেন। তো আমি আশা করি আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য এটাকে একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি যে একটা ইন্ডিভিজুয়াল একটা রিসার্চ গ্র্যান্টকে আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে বা কিভাবে প্রতিটা পয়েন্টকে আসলে অ্যান্সার করতে হবে। তো এই